সরকার গায়ের জোরে বলছে দেব না। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যেটা লিগ্যাল স্ট্র্যাটেজি, তো সেটা করতে কোনো আইনগত বাধা আছে না। পশ্চিমবাংলাতে কর্মচারী যারা বা কর্মচারী সমাজ যারা, তাদের অধিকার তারা যদি প্রতিষ্ঠা না করতে পারে, তাদের অধিকার অন্য লোক প্রতিষ্ঠা করে দেবে, এই আশা নিয়ে থাকলে কি করে হয়? অধিকার কোনোদিন পাওয়া যায় না, অধিকারটা ছিনিয়ে নিতে হয়। ভোটের অঙ্কের জন্যই এই ডিএ 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত চলে গেল। যেমন আইনেও চেষ্টা করবে ডিভাইড অ্যান্ড রুল, সেরকম অ্যাডমিনিস্ট্রেশনও চেষ্টা করবে ডিভাইড অ্যান্ড রুল। নিজেদের স্বার্থকে সাইডে রেখে, রাজনৈতিক স্বার্থকে সাইডে রেখে, মানুষকে তার নিজের অধিকার নিয়ে মানুষ যদি লড়তে না পারে, বাঙালিদের এখন যেটা সব থেকে বড় দিক তৈরি হয়েছে, বাঙালিরা লড়তে ভুলে গেছে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। এইখানে কোনো পারমিশন পেতে গেলে তাকে কোর্টের পারমিশন নিতে হবে অথবা গায়ের জোর দেখাতে হবে সরকারের সাথে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটুকু বলতে পারবেন। শাসক দলের সাথে আপনি ভদ্র ভাষায় কথা বলতে পারবেন না। 2011 সালের পর থেকেই তৃণমূল নামক দলটা সেই কালচার থেকে কিন্তু জিনিসটাকে পুরো নামিয়ে এনেছে। তাই জন্য এখনকার রাজনৈতিক কালচারে আপনি ভদ্র ভাষায় কথা বললে লোকে আপনার কথা নেবে না, শুনবে না। আপনি উল্টো কথা বললে তখন নেবে। এই কালচারটাই চলে গেছে। স্যার, রাজ্য সরকারের তরফ থেকে ডিএ মামলায় আবারও এমএ ফাইল করা হলো। এইবার তাহলে কি স্পষ্ট হচ্ছে যে কিছুটা হলেও বাধা আসবে এই ডিএ পাবার ক্ষেত্রে? তো অন্যায়টা কি করেছে রাজ্য সরকার? ঠিকই তো করেছে। তারা তো এমএ অ্যাপ্লিকেশন করেছে, তারা তাদের চেষ্টাটা করছে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যে রাজনীতি, রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের যেটা লিগ্যাল স্ট্র্যাটেজি, তো সেটা করতে কোনো আইনগত বাধা আছে নাকি? রাজ্য সরকারের যেটা অধিকারের মধ্যে পড়ে, রাজ্য সরকার সেটা করছে। কিন্তু এখানে তো সেই ডিএ না পাবার দিকে বিষয়টা এগোচ্ছে। না, এটা তো প্রথম থেকেই রাজ্য সরকার করে আসছে। আমি তো বলছি, পশ্চিমবাংলাতে কর্মচারী যারা বা কর্মচারী সমাজ যারা, তাদের অধিকার তারা যদি প্রতিষ্ঠা না করতে পারে, তাদের অধিকার অন্য লোক প্রতিষ্ঠা করে দেবে, এই আশা নিয়ে থাকলে কি করে হবে? রাজ্য সরকার তো কোনো অন্যায় কাজ করেনি এমএ ফাইল করে। তাদের যেটা ভালো লেগেছে তারা সেটা করেছে। তাদের এখন যদি মনে হয় আমরা এই পলিসি নেবো, ওই পলিসি নেবো, সেটা রাজ্য সরকারের যেটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি সেটা তারা নেবে। আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি, অধিকার কোনোদিন পাওয়া যায় না, অধিকারটা ছিনিয়ে নিতে হয়। পশ্চিমবাংলার যারা কর্মচারী সমাজ, প্রত্যেকটা সমাজ, কর্মচারীদের তো আর একটা সমাজ নয়, বহুত সমাজ। পুলিশ রয়েছে, টিচার রয়েছে, অস্থায়ী কর্মচারী রয়েছে, স্থায়ী কর্মচারী রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন সেক্টরের কর্মচারীরা রয়েছে যারা ডাইরেক্ট সরকারের অধীনে কাজ করছেন। তারপরে যারা ধরুন আপনার অস্থায়ী কর্মচারীরা রয়েছেন, প্রত্যেকেই উচ্চশিক্ষিত। আজকের যুগে দাঁড়িয়ে কেউ অশিক্ষিত এটা তো বলা যাবে না, প্রত্যেকেই উচ্চশিক্ষিত। তাদের প্রত্যেকের নীতিবোধ রয়েছে, তাদের প্রত্যেকের, তারা আইনজ্ঞ না হতে পারে, কিন্তু আইন সম্বন্ধে, রাইট সম্বন্ধে, অধিকার সম্বন্ধে আইডিয়া পশ্চিমবাংলার যদি 100 জন কর্মচারী থাকে, 100 জনেরই রয়েছে। ইনফ্যাক্ট অনেক সময় অনেক বেশি তাদের মধ্যে কোয়ারি বা ইয়ে রয়েছে। কিন্তু নিজেদের মধ্যে শুধু এইটুকু থাকলে তো চলবে না। নিজেদের অধিকার সম্বন্ধে যদি নিজেরা প্রতিষ্ঠা না করতে পারে, নিজেদের অধিকার নিজেরা কিছু করতে না পারে, অন্য লোক করে কি করবে? এটা তো বাস্তব ঘটনা। আইনের জায়গায় আইনি লড়াই হচ্ছে, আদালতে যেটা হচ্ছে সেটা আইনি লড়াই হচ্ছে, আইনি লড়াইয়ে আইনি অধিকার প্রতিষ্ঠা হচ্ছে। বারবারই আমরা একটা কথা বলছি। কিন্তু এই স্যার আইনি লড়াইয়ের মাঝখানে কোথাও গিয়ে কি ভোটের অঙ্ক কাজ করছে না? ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হচ্ছে। স্বাভাবিক, ভোটের অঙ্ক তো কাজ করবেই, এটা তো আর নতুন কিছু না। ভোটের অঙ্কের জন্যই এই ডিএ 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত চলে গেল। তাই কর্মচারী যারা, তাদেরকেও তাদের স্ট্র্যাটেজিতে তাদের লড়াইটা দিতে হবে। কর্মচারীদের লড়াই তো আর রাজনৈতিক দল দেবে না, কর্মচারীদের লড়াই তো আর সরকার দেবে না। মানুষের লড়াই মানুষকে দিতে হবে। এখন মানুষ যদি সেই পথ, এই যে সরকার এমএ ফাইল করেছে, সরকার গায়ের জোরে বলছে দেব না, সেই পথ যদি মানুষই তৈরি করেছে, সেই পথ কর্মচারীরাই তৈরি করেছে।
হ্যাঁ, আইনি লড়াই হবে। আবারও আমি এটুকু বলতে পারি, আজ হোক কাল হোক আইনি অধিকার যখন প্রতিষ্ঠা হয়েছে, আজ না হোক কাল দিয়ে পাওয়া যাবে। কিন্তু সেটা যদি সময়টাকে নষ্ট করিয়ে দেওয়া যায়, এখন সরকারের প্রথম কাজ কি হবে, যে যদি আমরা সরকারে আছি, আমাদের ঘাড়ে আমরা নিলাম না, পরবর্তী সরকার যদি আসে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাব। এটা তো নর্মাল স্ট্র্যাটেজি, এটা তো নতুন করে বলার মতন কিছু নেই। আবার যখন নিজেদের সরকার পরের বারে আসবে তখন আবার ধানাই মানাই করবো, এই তো স্ট্র্যাটেজি হবে। টাকার অ্যামাউন্টটা কিন্তু কিছু কম নয়। সরকারের অ্যাডমিটেড পজিশন অনুযায়ী 43 থেকে 44 হাজার কোটি টাকা শুধু বকেয়া ডিএ, তার সঙ্গে ইন্টারেস্ট ফিন্টারেস্ট ধরলে সেটা গিয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছে চলে যাবে। তারপরে আছে হলো 2019 রোপা। এই মামলাটা যেটা হয়েছে, যারা 2019-এর পরে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের, মানে 1 জানুয়ারি 2020 থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা এটার কোনো এফেক্ট পাবে। 2019-এর রোপা চ্যালেঞ্জ করে যখন 19-এর রোপাতে আবার অর্ডার হবে, তখন তারা প্রত্যেক মাসের ডিএটা হয়তো তারা দেখতে পাবে। কিন্তু তার আগে অবধিতে এটা হচ্ছে না। এটা শুধু 2009 রোপা, 2009 রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স। এটা যারা যারা সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই এটা জানেন। কিন্তু স্যার এইখানে সরকারের তরফ থেকে তো আরেকটা বিষয় সরকার খেয়াল রেখেছে, যে সরকারি কর্মচারীদের দুটি পক্ষে ভাগ করে দিয়েছে। এই যে এফিডেভিট দেওয়া, এফিডেভিটটা পড়ে আমি নিজেও কিছু বুঝতে পারলাম না। একটা প্যারাগ্রাফে বলছে যে এখানে ডিএ দিতে গেলে টিচার, তারপরে আপনার যারা আন্ডারটেকিং অর্গানাইজেশনগুলো আছে, লোকাল বডিগুলো আছে, তাদেরও দিতে হবে। আবার গিয়ে কোথাও গিয়ে ক্যালকুলেশনে বলছে যে যারা রাজ্য সরকারি এমপ্লয়ি তাদেরকে দিতে হবে। বেসিক্যালি এটা রাজ্য সরকার ঠিকই করেছে, ভুল কিছু করেনি। তারা ডিভাইড অ্যান্ড রুল যে পলিটিক্স হয়, যে পলিটিক্সটা লর্ড ওয়েলেসলির আমল থেকে বা ব্রিটিশ যখন ভারত স্বাধীন শাসন করেছিল তখনকার আমল থেকেই চলে আসছে। এটা ঠিকই পলিসি, সরকারের দিক থেকে সরকার ঠিকই করেছে। কারণ যদি এদের এই কর্মচারী সমাজকে বিভক্ত করে রাখা যায়, যদি কর্মচারী সমাজকে কর্মচারী সমাজের সাথে লাগিয়ে দেওয়া যায়, তাহলে তাদের মধ্যে ঝামেলার জোরে মানুষের সচেতনতা বা মানুষের অধিকার থেকে মানুষ ওই দিকে ঘুরে যাবে। এটা ঠিক, এটা সরকারের দিক থেকে ঠিক, এবং এটা বরাবরই অ্যাডমিনিস্ট্রেশনের প্রসিডিওর থাকে। কিন্তু এটা কিন্তু এফিডেভিটের মধ্যে যেটা এমএ অ্যাপ্লিকেশন করেছে তাতে এটাও আছে, আমি আপনাকে বলতে পারি, যেখানে বলছে যে যদি দিতে হয় এতগুলো সেক্টরকে দিতে হবে, পঞ্চায়েত, লোকাল বডি, টিচার, আন্ডারটেকিং অর্গানাইজেশন, পৌর নিগম, অমুক তুসুক, হেনা তেনা, কেএমডিএ, প্রচুর তাদের লিখেছে। আবার ফিনিশিংয়ে গিয়ে আবার উল্টো কথা বলছে। দেখুন, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি থাকবে। যেমন আইনেও চেষ্টা করবে ডিভাইড অ্যান্ড রুল, সেরকম অ্যাডমিনিস্ট্রেশনও চেষ্টা করবে ডিভাইড অ্যান্ড রুল। নিজেদের স্বার্থকে সাইডে রেখে, রাজনৈতিক স্বার্থকে সাইডে রেখে, মানুষকে তার নিজের অধিকার নিয়ে মানুষ যদি লড়তে না পারে, বাঙালিদের এখন যেটা সব থেকে বড় দিক তৈরি হয়েছে, বাঙালিরা লড়তে ভুলে গেছে। বাঙালিদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে তারা লড়ে নিতে পারে, যে যার জায়গা থেকে লড়াই করবে। আমি কিছুদিন আগে একটা জায়গায় বক্তৃতা দিয়েছিলাম, সবাই সব লড়াইটা দিতে পারবে না, কিন্তু আপনি যে জায়গাতে আছেন, আপনি আপনার জায়গা থেকে আপনার লড়াইটাকে আপনাকে দিতে হবে। আমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন নন কোঅপারেশন মুভমেন্টও ছিল। আমি একটা এক্সাম্পল বললাম, কি করবেন কর্মচারীরা সেটা তাদের ব্যাপার, কিন্তু লড়াইটা প্রত্যেকটা মানুষকে যদি সংঘবদ্ধভাবে দেওয়া যেতে পারে, তাহলে অধিকার থেকে সারা রাজ্যের কোনো কর্মচারী বঞ্চিত হবে না। স্যার, মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়ে বসে আছেন। কাল ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যে অবস্থান, যে জায়গা, সেখানেই আরেকটা জমায়েতের ডাক দিয়েছেন। এক্ষেত্রে অন্যান্য বারের তুলনায় এক্ষেত্রে কতটা মুশকিল হবে এবারে জমায়েতটা? দেখুন, এদেরকে দেখুন, যারা সরকারে পশ্চিমবাংলার 2011 সাল থেকে আর 2026 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে যারা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করে, আমি কোনো রাজনৈতিক দলের কথা কিন্তু বলছি না, আমি বিজেপির কথা বলছি না, আমি সিপিএমের কথা বলছি না, আমি অন্যান্য কংগ্রেস, অন্যান্য কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি বলছি যারা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করে, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে, আপনি 11 সাল থেকে 26 সাল পর্যন্ত তাদেরকে একটা পারমিশন যে রাজ্য সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। আমি এটা যারা তৃণমূল করেন তাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা তো সরকার চালাচ্ছেন, আপনারা গণতন্ত্রের কথা বলছেন,
মানুষের অধিকারের কথা বলছেন, আপনারা এসআইআর নিয়ে বড় বড় কথা বলছেন। আপনারা দেখান আপনারাও যারা সাংবাদিকরা রয়েছেন, আপনারাও যখন কোনো ইয়ের কাছে যাবেন, যখন কোনো সরকার পক্ষের কোনো মানুষের কাছে যখন ইন্টারভিউ করতে যাবেন, তাদেরকে বলবেন যে 2011 সাল থেকে আর 2026 সাল পর্যন্ত সরকারের তরফ থেকে একটা জায়গা দেখান যেখানে বিরোধীদের অবস্থান বা বিরোধীদের মিছিল বা বিরোধীদের কিছু স্পেসিফিক কিছু তাদের চাহিদা মতো, সরকারের চাহিদা মতো না, যে আমি চাইছি হরিশ মুখার্জি স্ট্রিট, তুমি আমাকে দেবে এসপি মুখার্জি রোড, এটা না। আইনি জায়গায় থেকে আটকাতে পারছি না, তাই জন্য চাল মেরে আমি চাইছি নবান্ন, তুমি আমাকে দিচ্ছ উলুবেড়িয়া, এটা না। একটা পারমিশন, রাজনৈতিক দল হতে পারে, অরাজনৈতিক সংগঠন হতে পারে, যারা সরকারের বিরোধিতা করে বা সরকারের কাজকর্মের বিরুদ্ধে, তাদেরকে একটা পারমিশন বিগত 15-16 বছরে দিয়েছে কিনা এই সরকার, সেটা তারা একটা এক্সাম্পল দেখাক। আমি একটা বলছি, বেশি না, দেখাতে পারবে না, কারণ এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। এইখানে কোনো পারমিশন পেতে গেলে তাকে কোর্টের পারমিশন নিতে হবে অথবা গায়ের জোর দেখাতে হবে সরকারের সাথে। স্যার একটা একদমই অন্য বিষয়, রাষ্ট্রপতি তিনি আজ বঙ্গ সফরে এসেছেন, উত্তরবঙ্গে তিনি এসেছিলেন, কিন্তু সেইখানে তাকে পর্যন্ত জায়গা দেওয়া হলো না। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক প্রতিহিংসা যে জায়গায় পৌঁছে গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এইটুকু বলতে পারি। কারণ এখানে রাজনৈতিক, আজকে দেখুন, আপনি শাসক দলের সাথে আপনি ভদ্র ভাষায় কথা বলতে পারবেন না। শাসক দলের যারাই রয়েছেন, আইদার তারা অভদ্র ভাষায়, অশালীন ভাষায় কথাবার্তা বলে, যার পরিপ্রেক্ষিতে বিরোধীদেরও বলতে হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে আমিও যখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখন উল্টো পাল্টা কথা বলে, তখন তাকেও কিছু পাল্টা কথা বলতে হয়, আপনি থামাতে পারবেন না। তা এই কালচার পশ্চিমবাংলাতে 2011 সালের পর থেকে নামতে 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 এই জায়গায় চলে গেছে, এবং সেটা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে গেছে। এরকম নয় যে মানুষ এটা গ্রহণ করছেন না, কারণ এই কালচারটা নেমে এই জায়গায় চলে গেছে। আপনি যদি 2011 সালের আগে দলমত নির্বিশেষে আমি কথা বলছি, মুখ্যমন্ত্রী বলুন, কেন্দ্রীয় মন্ত্রী বলুন, বা কোনো মন্ত্রীর থেকে কোনো অশালীন ভাষা আপনি পাবেন না। বিজেপির নেতৃত্ব ছিলেন 96-97 সালে, সিপিএমের নেতৃত্ব ছিলেন, বুদ্ধবাবু ছিলেন, জ্যোতিবাবু ছিলেন, কংগ্রেসের নেতারা ছিলেন, সিদ্ধার্থ রায় ছিলেন, আব্দুল মান্নান ছিলেন, যারা যারা বিরোধিতা করতেন তাদের মুখ থেকে কিন্তু কোনো অশালীন ভাষা পাবেন না। সিপিএম নেতৃত্বের মধ্যে থেকে কেউ কেউ 2-4টে অশালীন ভাষায় যখন কোনো মন্তব্য করেছিল, এমনকি মুখ্যমন্ত্রী সম্বন্ধেও করেছিল, তৎকালীন তিনি বিরোধী নেত্রী ছিলেন, সিপিআইএম পার্টি থেকে তাদেরকে কিন্তু সেন্সর করা হতো। অ্যাটলিস্ট অন্তত জানানো হতো যে এই শব্দ চয়ন প্রয়োগ করবেন না। আমি কোন ব্যক্তি করেছেন, কাকে করেছেন, কিভাবে করেছেন তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তার নিদারণ কিন্তু 2011 সালের আগে আছে, এমনকি কংগ্রেসেও আছে, এমনকি ভারতীয় জনতা পার্টিতেও আছে। সেই কালচার থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকেই তৃণমূল নামক দলটা সেই কালচার থেকে কিন্তু জিনিসটাকে পুরো নামিয়ে এনেছে। তাই জন্য এখনকার রাজনৈতিক কালচারে আপনি ভদ্র ভাষায় কথা বললে লোকে আপনার কথা নেবে না, শুনবে না। আপনি উল্টো কথা বললে তখন নেবে। এই কালচারটাই চলে গেছে। এইটাও কিন্তু পশ্চিমবাংলার একটা অধঃপতনে যাওয়ার একটা খুব বড় দিক।